রিফাত সাহেবের সামনে এসে দাঁড়িয়ে বলল, ভুল করে ফেললি, তুই আমাকে ডেকে অনেক বড় ভুল করলি। আমি মৃত ছিলাম, ভালোই ছিলাম, জাগিয়ে দিলি। রিফাত সাহেব থর থর করে কাঁপছে, ভয়ে তার শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে গেল। তিনি লক্ষ্য করলেন ধীরে ধীরে অবয়বটা আরো দানবীয় আকার ধারণ করল, আর খুব দ্রুত এসে রিফাত সাহেবের শরীরে প্রবেশ করে বলে উঠল, ভৌতিক দুনিয়া। রাশেদের ঘরটা যেন ওর ভেতরের জগতের এক প্রতিচ্ছবি। মাঝারি আকারের ঘরটা, একটা কোনায় একটা পড়ার টেবিল, আর তার উপরে কম্পিউটারটা বন্ধ। ধুলোর আস্তরণ ঢাকা মনিটরের স্ক্রিনে আবছাভাবে নিজের প্রতিবিম্ব দেখতে পায় রাশেদ। টেবিলের বাকি অংশ আর তার পাশের দুটো বুক সেলফ অদ্ভুত ভাবে সব বইয়ে ঠাসা। সাধারণ কোনো গল্প, উপন্যাস বা কবিতার বই নয় এগুলো। সবই তন্ত্র মন্ত্র, গুপ্তবিদ্যা, কালো জাদু আর অতি প্রাকৃত বিষয়ের উপর লেখা বই। পুরনো ঢাকার নীলক্ষেত থেকে শুরু করে বিভিন্ন অনলাইন পেজ থেকে অনেক খুঁজে খুঁজে বইগুলো জোগাড় করেছে সে। বইয়ের হলদে হয়ে যাওয়া পাতাগুলো কেমন যেন ব্যবসা পুরনো গন্ধ ভেসে আসে, যা পুরোটা ঘরটায় রহস্যময় এক আবহ তৈরি করে রেখেছে। আসসালামু আলাইকুম জসি ভাই, আশা করি ভালো আছেন, ভালোর তলেই আছেন। আমি আরিফ আজাদ। ভৌতিক দুনিয়ার জন্য লেখা এটাই প্রথম কোনো ঘটনা। যদি আপনার ভালো লাগে তাহলে আপনি আপনার মতো করে ঘটনাটি শেয়ার করবেন। দেরি না করে সরাসরি ঘটনায় প্রবেশ করি। আজ প্রায় 6 মাস হলো রাশেদের চাকরিটা ছেড়ে দিয়েছে। একটা মাঝারি মানের সফটওয়্যার ফার্মে জুনিয়র ডেভেলপার হিসেবে কাজ করত, কিন্তু মন বসাতে পারেনি। 8-10 ঘন্টার ডিউটি, বসের বকাঝকা আর মাসের শেষে একটা নির্দিষ্ট মাইনে, এই চক্রটা ওর কাছে অসহ্য লাগতো। ওর মনে হতো জীবনে আরো বড় এবং শক্তিশালী কিছু হওয়ার জন্য ওর জন্ম হয়েছে। সাধারণ মানুষের মতো গতানুগতিক জীবন ওর জন্য নয়। এই ভাবনাটা ওকে ধীরে ধীরে ঠেলে দিয়েছে এই গুপ্তবিদ্যার অন্ধকার জগতের দিকে। ও বিশ্বাস করতে শুরু করেছিল এই জ্ঞান আয়ত্ত করতে পারলে সাধারণের ঊর্ধ্বে চলে যেতে পারবে, পাবে অসীম ক্ষমতা। ওর সবচেয়ে কাছের বন্ধু সাজ্জাদ ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছে। রাশেদের এই পরিবর্তনটা সাজ্জাদকে ভীষণ ভাবিয়ে তুলল। প্রায় সন্ধ্যায় সে রাশেদের বাসায় আসে, চেষ্টা করে ওকে বোঝানোর। আজ তার ব্যতিক্রম হলো না। কলিং বেলের শব্দে রাশেদ একটু বিরক্ত হয়ে দরজাটা খুলে দিল। সাজ্জাদকে দেখে ওর কপালে বিরক্তির ভাঁজ যেন আরো গভীর হলো। আবার এসেছিস? তোকে না বলেছি আমার কাজে বিরক্ত করবি না? দরজার থেকে না সরি বলল রাশেদ। সাজ্জাদ জোর করে ভেতরে ঢুকতে ঢুকতে বলল, তোর কাজ? কি কাজ শুনি? সারাদিন অন্ধকার করে বসে থাকে না, ছাই পাশ বই পড়ার তোর কাজ, তাই না? হ্যাঁ। ঘরের ভেতরে ঢুকে সাজ্জাদের ডাকে সেই পরিচিত ব্যবসা গন্ধটা লাগলো। সে নাক কুচকে তাকালো বইয়ের তাকগুলোর দিকে। কিরে ভাই, এখন এসবের মধ্যে ডুবে আছিস? দুনিয়া কি হচ্ছে তার কোনো খোঁজ খবর রাখিস? জীবনটাকে কোন দিকে নিয়ে যাচ্ছিস বন্ধু, একবার ভেবে দেখ। রাশেদ দরজা বন্ধ করে এসে বিছানায় বসলো। ওর চোখ মুখে একটা চাপা উত্তেজনা, যেন সে এমন কিছু আবিষ্কার করে ফেলেছে যা পৃথিবীর আর কেউ জানে না। তুই বুঝবি না সাজ্জাদ, তোদের মতো সাধারণ মানুষের চিন্তা ভাবনার বাইরে জগৎ এটা। এখানে যে শক্তি লুকিয়ে আছে তার কোনো ধারণা তোদের নেই, বুঝতে পেরেছিস? শক্তি? কিসের শক্তি? হ্যাঁ, নিজেকে বধ করার শক্তি? হ্যাঁ। সাজ্জাদের গলায় স্পষ্ট এক উদ্বেগ। তোর চেহারা দেখেছিস না, চোখে নিচে কালি পড়ে গেছে, শরীরটা শুকিয়ে অর্ধেক হয়ে গেছে। সারা রাত না ঘুমিয়ে এসব উদ্ভট চিন্তা করলে তো এমনই হবে। এর চেয়ে ভালো কোনো ফলাফল পাওয়া যাবে না। রাশেদ একটু অদ্ভুত হাসি দিল। হাসিটা কেমন যেন ফাঁপা শোনালো। ত্যাগ না করলে কি সিদ্ধি লাভ করা যায়? এগুলো সেই ত্যাগেরই অংশ। কিসের সিদ্ধি? কালো জাদু শিখে তুই কি করবি রে? মানুষের ক্ষতি করবি? রাশেদের চোখ দুটো ক্ষণিকের জন্য জ্বলে উঠল। ক্ষতি কেন করব? আমি ক্ষমতা চাই, এমন ক্ষমতা যা দিয়ে আমি সব কিছু নিয়ন্ত্রণ করতে পারবো।
টাকার সম্মান প্রতিপত্তি সবকিছু আমার পায়ের নিচে থাকবে, তখন আর আমাকে কারো অধীনে কাজ করতে হবে না। সাজেদ হতাশ হয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। তুই ভুল পথে যাচ্ছিস রাশেদ, খুব খারাপ দিকে এগোচ্ছিস। এই পথটা যতটা আকর্ষণীয় মনে হচ্ছে তার থেকে বেশি ভয়ঙ্কর। এখান থেকে ফেরার রাস্তা কিন্তু খুঁজে পাবি না। রাশেদ উঠে গিয়ে বুক সেলফ থেকে একটা খুব পুরনো চামড়া বাঁধানো বই বের করে আনলো। বইটার উপরে কোনো নাম লেখা নেই, শুধু মাঝখানে একটা বিচিত্র চিহ্ন আঁকা। শোন, এই বইটা পেয়েছি অনেক কষ্টে, নীলকাতে একটা পুরনো বইয়ের দোকানের কাছ থেকে পেয়েছি। লোকটা নিজেই জানতো না এর ভিতরে কি আছে। এটা সাধারণ কোনো বই নয় সাজ্জাদ, এটা একটা পথ নিদর্শক। কেন বুঝতে পারছিস না? সাজ্জাদ কৌতূহল এবং ভয় মিশানো চোখে বইটার দিকে তাকালো। রাশেদ সাবধানে বইটার একটা নির্দিষ্ট পাতা খুলল। পাতাটা হোল্ডেতে হয়ে প্রায় ভেঙে পড়ার মতো অবস্থা। সেখানে হাতে লেখা কিছু নির্দেশ আর একটা ঠিকানা দেওয়া। এখানে এক ব্যক্তির কথা লেখা আছে, নাম করিম বক্স। বলা হয়েছে এই ব্যক্তি বর্তমানে সময়ের অন্যতম শ্রেষ্ঠ তান্ত্রিক বশীকরণ এবং মন্ত্রবিদ্যায় পারদর্শী। ঠিকানাটাও দেওয়া আছে ঢাকার বাইরে বংশীগঞ্জের কাছে একটা প্রত্যন্ত গ্রামে, নাম আন্দার মানিক। সাজ্জাদের বুকটা ছ্যাত করে উঠল। আন্ধার মানিক নামের মধ্যেই কেমন যেন অশুভ ব্যাপার আছে। তুই কি সেখানে যাওয়ার কথা ভাবছিস নাকি বলতো? রাশেদের চোখে তখন অদম্য জেদ। ভাবছি না, আমি যাবো, কাল সকালে রওনা দিব। এই লোকটা আমাকে আমার পথটা দেখাবে, বুঝতে পেরেছিস? বই পড়ে যতটুকু শেখা যায় তার চেয়ে অনেক বেশি শেখা যায় একজন গুরুর কাছ থেকে। তোর মাথা খারাপ হয়ে গেছে সাজ্জাদ। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? কি বলছিস রাশেদ? সাজ্জাদ প্রায় চিৎকার করে উঠলো। চিনিস না, জানিস না, একটা অচেনা লোকের সাথে তুই চলে যাবি? যদি কোনো বিপদে পড়িস, লোকটা যদি ভালো না হয়। যারা এই পথে হাঁটে তাদের ভালো মন্দের বিচার করতে নেই রে। রাশেদ একটু শান্ত এবং ধীর কণায় পড়ল। আর বিপদকে জয় করার জন্যই তো এই পথে নামা। ভয় পেলে চলবে না, বুঝতে পেরেছিস? সাজ্জাদ বুঝতে পারছিল রাশেদের আর কোনো যুক্তি আটকানো যাবে না। ওর মাথায় ক্ষমতার নেশা এমন ভাবে চেপে বসেছে, ভালো মন্দের বিচার করার ক্ষমতা ও হারিয়ে ফেলেছে। সারা রাত ধরে রাশেদ ওকে বোঝানোর চেষ্টা করলো, ভয় দেখালো, ভবিষ্যতের কথা বলল, বন্ধুত্বের দোয়াই পর্যন্ত দিল, কিন্তু রাশেদের একটাই উত্তর, আমার এটা জানতেই হবে, আমার এটা শিখতেই হবে রে বন্ধু। পরদিন খুব ভোরে ঘুম ভেঙে গেল সাজ্জাদের। রাশেদের বাসার সোফাতেই রাতটা কাটিয়েছে সে। উঠে দেখলো রাশেদ ঘরে নেই। টেবিলের উপর একটা শুধু চিরকুট পড়ে আছে। আমার জন্য চিন্তা করিস না বন্ধু, আমি আমার পথের সন্ধান পেয়ে গেছি, ফিরে আসবো নতুন শক্তি নিয়ে। তখন দেখবি তোর এই বন্ধু কোথায় পৌঁছায়। সাজ্জাদের ভেতরটা একটা অজানা আশঙ্কা কেঁপে উঠলো। সে দ্রুত রাশেদের ফোনের নাম্বারে কল দিল, কিন্তু ফোনটা বন্ধ পেল। একটা গভীর অসহায়ত্ব যেন ওকে গ্রাস করলো। ও শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করতে থাকলো যেন ওর বন্ধু কোনো ভয়ঙ্কর বিপদে না পড়ে। ঢাকার কোলাহলের পেছনে ফেলে আসা বাসটা যখন বংশীগঞ্জের রাস্তায় উঠল, রাশেদের মনটা একটা অদ্ভুতভাবে লোভনীয় আনন্দে ভরে গেল। জানালা দিয়ে বাইরে তাকিয়ে সে দেখছিল শহরের কংক্রিটের জঙ্গল কিভাবে ধীরে ধীরে সবুজ গাছপালার ফসলের মাঠে বেরিয়ে যাচ্ছে। ওর মনে হচ্ছিল ও যেন পুরনো খোলস ছেড়ে নতুন এক জগতে প্রবেশ করেছে। বাসা থেকে নামতে নামতে দুপুর হয়ে গেল। সেখান থেকে আন্দার মানিক গ্রামের পথটা আরো বেশি দুর্গম। কোনো সরাসরি যানবাহন নেই। একটা ইঞ্জিন চালিত ভ্যান করে অনেকটা পথ যাওয়ার পর কাঁচা মাটির রাস্তা শুরু হলো। ভ্যান চালক আর এগুতে রাজি হলো না, বাকি পথটা হেঁটেই যেতে হবে। রাশেদ চারদিকে তাকালো। যত দূর দেখা যায় শুধু বিস্তীর্ণ ফসলের মাঠ আর দূরে আবছা গাছের সারি। লোকালে খুব একটা চোখে পড়ছে না। ভ্যান চালক করিম বক্স নাম বলতে লোকটার চেহারায় একটা ভয়ের ছাপ ফুটে উঠেছিল। সে শুধু আঙ্গুল দিয়ে সামনের দিকে ইশারা করে বলছিল, ওই যে দূরে তাল গাছটার সারি দেখা যাচ্ছে না, ওটা বরাবর সোজা হেঁটে যাবেন, গ্রামের শেষ মাথা ওনার বাড়ি। কিন্তু কেন যাচ্ছেন কর্তা? ভালো ঠাঁই নয় এটা। রাশেদের লোকটার কথায় কান দেয়নি। সে তার ব্যাগ কাঁধে ঝুলিয়ে হাঁটতে শুরু করলো। সূর্যের তেজ তখন কিছুটা কমে এসেছে, কিন্তু বাতাসে কেমন একটা ভ্যাবসা গরম। যতই সে গ্রামের ভেতরের দিকে যাচ্ছে ততই একটা অদ্ভুত নিস্তব্ধতা ওকে ঘিরে ধরেছে। শহরে যে অবিরাম কোলাহল তা ছিটে ফোটাও এখানে নেই। এমনকি পাখির ডাকও শোনা যাচ্ছে না তেমন করে। শুধু ঝিঝি পোকার একটা শব্দ, নিজের পায়ের নিজের শুকনো পাতার মরমর ধ্বনি। প্রায় ঘন্টাখানিক হাঁটার পর একটা ছোট্ট
বিচ্ছিন্ন পাড়ার মতো জায়গায় পৌঁছালো। কয়েকটা মাটির ঘর, টিনের চাল, কেমন যেন প্রাণহীন। উঠোনের কোনো বাচ্চা খেলছে না, কোনো মহিলা কাজ করছে না। ঘরের দরজার সামনে কয়েকজন বয়স্ক ব্যক্তি বসেছিল। তারা রাশেদের মতো একজনের শহরের চেহারা লোককে দেখে কেমন যেন করে তাকালো। রাশেদ একজনের কাছে গিয়ে করিম বংশের বাড়ির কথা জিজ্ঞেস করল। লোকটা কোনো কথা না বলে শুধু আঙ্গুল দেখিয়ে গ্রামের একেবারে শেষ প্রান্তের একটা দিক দেখিয়ে দিল। তার চোখ স্পষ্ট বিরক্তির ভয়। রাশেদ বুঝতে পারল এই গ্রামের মানুষ করিম বংশকে মোটামুটি এড়িয়েই চলে। এতে ওর কৌতূহল আরো বেশি গাঢ় হয়ে গেল। একজন সাধারণ মানুষ হলে তাকে কেউ ভয় পেত না। নিশ্চয়ই করিম বংশের ভিতরে কোনো না কোনো শক্তি আছে। সে সাধারণ কোনো ব্যক্তি নন। গ্রামের শেষ মাথায় পুরনো পুকুরের পাশেই বাড়িটা। চারপাশে বড় বড় গাছপালা আর ঝোপঝাড়ে এমন ভাবে ঢাকা যে দিনের বেলাতেও জায়গাটা কেমন যেন অন্ধকার আর স্যাঁতস্যাঁতে লাগছে। বাড়িটা মাটির, কিন্তু বেশ বড়। উপরে টিনের চাল, তাতে মরচে ধরেছে। দেয়ালে প্লাস্টার খসে খসে পড়ছে। শেওয়ালের পুরো আস্তরণ জমে জায়গায় জায়গায়। পুরো বাড়িটা থেকে একটা পরিত্যক্ত আর অশুভ আবহ বেরিয়ে আসছে। রাশেদের বুকটা কেমন যেন কেঁপে উঠল। এতদিন এই বইয়ের পাতায় যা যা পড়েছে, আজ তা যেন বাস্তবে রূপ দেখছে। সে কয়েক মুহূর্ত দরজার সামনে দাঁড়িয়ে সাহস সঞ্চার করলো। তারপর দরজায় কড়া নাড়ল। ভেতর থেকে কোনো সারা শব্দ এলো না। সে আবারও কড়া নাড়ল, এবার জোরে। কিছুক্ষণ পর ভেতর থেকে ভারী কর্কশ কণ্ঠস্বর ভেসে এলো। আমি রাশেদ, ঢাকা থেকে এসেছি, আপনার সাথে খুব দরকারি কথা আছে। দরজা খোলার কোনো শব্দ হলো না, কিন্তু কণ্ঠস্বরটা আবারও শোনা গেল। কি দরকার? আমি আপনার কথা পুরোনোটা বইয়ে পড়েছি। আমি আপনার শিষ্যত্ব গ্রহণ করতে চাই। এবার দীর্ঘ নীরবতা। রাশেদের মনে হলো লোকটা বোধহয় তাকে ফিরিয়ে দেবে। সে প্রায় হতাশ হয়ে ফিরে যাওয়ার কথা ভাবছে। এমন সময় ক্যাট ক্যাট শব্দ করে দরজা সামান্য খুলল। ভিতরে রাতছা অন্ধকার একটা ঝিন্নকায় লম্বা লোককে দাঁড়িয়ে থাকতে দেখল রাশেদ। বয়স 60-এর বেশি হবে। পরনে একটা ময়লা লুঙ্গি আর ফতুয়া। চুল দাড়ি প্রায় সবই সাদা, কিন্তু অবিন্যস্ত। সবচেয়ে অদ্ভুত হলো লোকটার চোখ। অন্ধকারে ও নেকড়ের চোখের মতো জ্বলজ্বল করছে। চোখের দৃষ্টি এতটাই তীক্ষ্ণ যে মনে হচ্ছে যেন রাশেদের শরীর ভেদ করে ওর ভেতরটা পড়ে ফেলেছে। ইনি তাহলে করিম বংশ। করিম বংশ রীতিমতো রাশেদকে আপাদমস্তক একবার দেখে নিলেন। তারপর একটা অদ্ভুত হাসি দিয়ে বললেন, শিষ্যত্ব? আমার শিষ্যত্ব পাওয়া এতটা সহজ নয়, তার জন্য যোগ্যতা লাগে। রাশেদ ধীরভাবে বলল, আপনি পরীক্ষা করে দেখতে পারেন। করিম বংশ তাকে ভেতরে আসার জন্য ইশারা করলেন। রাশেদ সাবধানে ভেতরে পা রাখল। ঘরের ভেতরটা বাইরের চেয়ে অনেক বেশি স্যাঁতসেঁতে। তীব্র ধূপের গন্ধের সাথে আরো কিসের যেন একটা মিশ্র গন্ধ, যা রাশেদের কাছে পরিচিত মনে হলো না। গন্ধটা কেমন যেন মিষ্টি আর পচা মাংসের মিলিত রূপ। ঘরের আসবাবপত্র বলতে কিছু পুরনো চৌকি আর কয়েকটা টুল আছে। দেওয়ালের বিভিন্ন জায়গায় বিচিত্র সব নকশা আর চিহ্ন আঁকা। কোনোটা সিঁদুর দিয়ে, কোনোটা কয়লা দিয়ে। করিম বংশ একটা টুলে বসে রাশেদকে তার সামনের মাটিতে বসতে বললেন। কেন শিখতে চাও বিদ্যা? করিম বংশের প্রশ্নটা সরাসরি রাশেদের চোখের সামনের দিকে তাকিয়ে পড়ল। আমি শক্তি চাই, ক্ষমতা চাই। সাধারণ জীবন আমার ভালো লাগে না, রাশেদ অকপটে স্বীকার করল। করিম বংশ আবারও সে বিচিত্র হাসিটা হাসলেন। সবাই তাই চায়, কিন্তু এই শক্তির দাম অনেক। সেই দাম দেওয়ার ক্ষমতা সবার থাকে না। তুমি পারবে তো সেই দাম দিতে? আমি যে কোনো কিছুর জন্য প্রস্তুত। রাশেদের কণ্ঠে আত্মবিশ্বাস। বেশ। করিম বংশ উঠে দাঁড়ালেন। তোমার প্রথম পরীক্ষা হবে আজ রাতে। এই গ্রামের পাশে একটা পুরনো শ্মশান ঘাট আছে, সেখানে যাবে। অবর্ষার রাত হওয়ার আগে শ্মশানের নতুন চিতা জ্বালার কথা। চিতা যখন দাও দাও করে জ্বলবে, তখন তোমাকে জ্বলন্ত চিতার এক টুকরো মানুষের খুলি হাড় সংগ্রহ করে আনতে হবে। মনে রাখবে, কাজটা করতে হবে খালি হাতে, এবং একই সাথে নগ্ন হয়ে গায়ে একটা সুতাও থাকা চলবে না। কেউ যেন তোমাকে না দেখে। কড়াক করে কথাগুলো শুনে রাশেদের শরীরের ভেতরে শীতল স্রোত বয়ে গেল। জ্বলন্ত চিতা থেকে খালি হাতে হাড় তুলে আনা, এটা তো প্রায় অসম্ভব। তার চেয়ে বড় কথা,
দগ্ধ হয়ে কিভাবে সে যাবে, এটা মানসিকভাবে ভয়ঙ্কর একটা কাজ। করিম বংশ রাশেদের বুকের ভাবান্তর লক্ষ্য করছিল। তিনি ব্যঙ্গাত্ম সুরে বললেন, কি হলো, ভয় পেয়ে গেলে নাকি? আমি তো আগে বলেছিলাম এই পথ সবার জন্য নয়, ইচ্ছা থাকলে পথ খোলা হয় না, যোগ্যতার প্রয়োজন হয়। চলে যাও, চলে যাও, শহর বাবুদের জন্য সব কাজ নয়। করিম বংশের শেষের কথা করে রাশেদের অহংকারে আঘাত করলো। সে কিছুতেই নিজেকে দুর্বল প্রমাণ করতে চায় না। সে দাঁতে দাঁত চেপে বলল, আমি পারবো। কখন যেতে হবে বলুন? করিম বংশের চোখে আঁকে হিংস্র আনন্দের ঝিলিক দেখা গেল। রাত যখন গভীর হবে, যখন শ্মশানের আগুন সবচেয়ে তীব্রভাবে জ্বলবে, যাও এখন আমার পাশের ঘরে গিয়ে বিশ্রাম নাও। সময় হলে আমি তোমাকে রাখবো। রাশেদ পাশের ঘরে ছুটে গেল। ঘরটা আরো বেশি অন্ধকার। একটা ছেঁড়া মাদুর পাতা আছে মেঝেতে, আর সেই মেঝের উপরে বসে পড়ল। উত্তেজনায় ভয় আর শরীর যেন কাঁপছে। ও কি পারবে এই ভয়ঙ্কর কাজটা করতে? কিন্তু পরক্ষণে ওর মনে হলো এটাই প্রথম ধাপ। এটা পার করতে পারলেই ক্ষমতার জগতে দরজা ওর খুলে যাবে। এই সামান্য ভয়কে জয় করতে না পারলে ওর ভয়, ওর বড় ধরনের অর্জন কিভাবে সম্ভব হবে? নিজেকে শক্ত করার জন্য রাশের চোখ বন্ধ করে ফেলল। কিন্তু চোখ বন্ধ করতেই ওর চোখের সামনে দাও দাও করে জ্বলতে থাকা চিতার ছবি ভেসে উঠল। মানুষের মাংস পড়ার গন্ধ যেন এখনই পেতে শুরু করেছে। ও বুঝতে পারছিল আজ রাতের পরীক্ষাটা শুধু শারীরিক সাহসের নয়, মানসিক শক্তিও এর চরম পরীক্ষা। রাত কতটা গভীর হয়েছে তা বোঝার কোনো উপায় নেই। চারদিকে শুধু নিশ্চিহ্ন অন্ধকার আর ঝিঝি পোকার ডাক, কান্নার মতো শব্দ। রাশেদ করিম বংশের দেওয়া ছোট ঘরটা স্যাঁতস্যাঁতে মাদুরে বসেছিল। ঘুম ওর চোখ থেকে যোজন যোজন দূরে। প্রতি মুহূর্তে ওর ভেতরটা অজানা ভয়ে শুকিয়ে যাচ্ছিল। বাইরে থেকে মাঝে মাঝে শিয়ালের হুক্কা হওয়ার ডাক ভেসে আসছিল, যা এই গা ছমছমে পরিবেশকে আরো ভয়ঙ্কর করে তুলেছিল। হঠাৎ করে দরজায় টোকা পড়ল করিম বংশের সেই কর্কশ কণ্ঠস্বর, সময় হয়ে এসেছে, তৈরি হয়ে নাও। রাশেদের হৃৎপিণ্ড যেন বুকের ভেতর থেকে লাফিয়ে উঠল। সে কাঁপা কাঁপা হাতে দরজাটা খুলল। করিম বক্স একটা হারিকেন হাতে দাঁড়িয়ে, হারিকেনের আলো এসে ছিন্ন মুখটা আরো বেশি বিভৎস আর ভয়ঙ্কর দেখাচ্ছে। চোখের গর্তগুলো যেন আরো বেশি কালো গহ্বরে ঢাকা। আমার সাথে এসো, এসো। রাশেদ মন্ত্রমুগ্ধের মতো তাকে অনুসরণ করতে থাকলো। বাড়ির পেছন দিক থেকে রীতিমতো বেরিয়ে তারা রীতিমতো সরু একটা আলোর পথ ধরল। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। চারিদিকের আলো যতটুকু জায়গা আলোকিত করেছে তার বাইরে যেন জমাট অন্ধকারের দেয়াল। পায়ের নিচে শিশির ভেজা ঘাস, থেকে থেকে দমকা হাওয়ায় গাছের ঝোপঝাড়গুলো এমন ভাবে নড়ে উঠেছে যেন মনে হচ্ছে অন্ধকারে কেউ যেন ওত পেতে বসে আছে। বেশ কিছুটা পথ হাঁটার পর দূর থেকে একটা লাল আভা রাশেদের চোখে পড়ল। একই সাথে বাতাসে ভেসে এলো কাঠ পোড়ার গন্ধ, আর তার সাথে মিশানোটা অদ্ভুত আষ্টে গন্ধ। রাশেদ বুঝতে পারল ওরা শ্মশানের চিতার আগুন। যতটা তারা এগোচ্ছিল আগুনের হালকা এবং গন্ধ ততই যেন তীব্র হচ্ছিল। শ্মশানের কাছাকাছি এসে করিম বংশ দাঁড়িয়ে পড়লেন। তিনি হারিকেনটা নিভিয়ে দিলেন। অম্বস্বর অন্ধকারে চিতার আগুন ছাড়া আর কিছুই যেন দেখা যাচ্ছে না। দূরে দাও দাও করে আগুন জ্বলছে। আগুনের লাল আভায় আশেপাশটা কয়েকটা গাছের ডালপালা ভূতের মতো দেখাচ্ছে। আগুনের তাপে মাঝে মাঝে পটপট করে বাতাস ফাটার শব্দ হচ্ছে। ওখানে কেউ নেই, করিম বক্স ফিসফিস করে বললেন। শ্মশান যাত্রীরা মৃতদেহের চিতায় তুলে নিয়ে চলে গেছে। আগুন নিভে যাওয়ার আগে তারা আর ফিরবে না, এটাই সুযোগ। যাও যাও। রাস্তার পা ধরে যেন মাটিতে আটকে গেছে। এখান থেকে আগুনের সে তীব্র তাপ অনুভব হচ্ছে। তাতে কাছে যাওয়াটা একটা বড় ধরনের চ্যালেঞ্জ। তার উপর খালি হাতে জ্বলন্ত চিতা আর নগ্ন অবস্থায় তা তুলে আনা কেমন যেন ভয় ভয় লাগছে। ভয়কে জয় করতে না পারলে ভয় তোমাকে খেয়ে ফেলবে রাশেদ। করিম বক্সের গলাটা সাপের মতো লাগছিল। মনে রেখো, তুমি এখানে শক্তি অর্জন করতে এসেছো। এটা তোমার প্রথম পরীক্ষা। ব্যর্থ হলে এই মুহূর্তে ঢাকা ফিরে যাবে আর কোনোদিন এই পথে আসার কথা ভাববেও না।
কথাগুলো রাশিদের মধ্যে আবারও সে জেদটা জাগিয়ে তুলল। সে আর পেছনে তাকালো না, দাঁতে দাঁত চেপে চিতার দিকে এগোতে লাগলো। যত কাছে যাচ্ছে ততই যেন বাড়ছে তাপ, ওর চামড়া যেন পুড়ে যাচ্ছে। আগুনের শিখাগুলো লক লক করে উপরের দিকে উঠছে, যেন অন্ধকারের আকাশটা ছুঁয়ে ফেলতে চাইছে। চিতার একেবারে কাছে পৌঁছে রাশেদ দেখলো কাঠের স্তূপের উপরে একটা মানুষের শরীরের অবয়ব। শরীরটা প্রায় পুরোটা পুড়ে গেছে, কিন্তু তখনও পুরোপুরি ছাই হয়ে যায়নি। মাঝে মাঝে পোড়া মাংস আর চর্বি কোলে কোলে পড়ছে। সেই দৃশ্য এতটাই বিভৎস ছিল, রাশেদ যেন বমি করে দিল। সে চোখ বন্ধ করে ফেলল, নিজেকে বোঝালো এইটা একটা পরীক্ষা মাত্র, এটা পার করতে পারলেই। কয়েকবার দীর্ঘ শ্বাস নিল, তারপর চোখ খুলে জ্বলন্ত কাঠের ফাঁক দিয়ে ভেতরে তাকালো। আগুনের লাল লাল শিখাগুলো যেন আভায় দেখতে পেল। শরীরের কঙ্কাল সারের একটা অংশ বেরিয়ে এলো, করে একটা ভাঙা অংশ সেখানে দেখা যাচ্ছে। এটাই নিতে হবে। রাশেদ তার শার্টের হাতাটা মুখের দিকে টান দিল, তারপর এক মুহূর্তের জন্য মনকে শক্ত করে ঈশ্বরের নামে ভুলে গিয়ে শয়তানের কাছে নিজেকে সঁপে দিয়ে জ্বলন্ত চিতার দিকে হাত বাড়িয়ে দিল। আগুনের লিলিহার শিখা তোর হাতটা ছুঁয়ে দেওয়ার আগে তীব্র তাপের চামড়া ঝলসে যাওয়ার মতো অনুভূতি হলো। সে প্রচন্ড যন্ত্রণায় আহ করে একটা শব্দ করে উঠল, কিন্তু হাল ছাড়ল না। আঙ্গুল দিয়ে কোনো মতে জ্বলন্ত কাঠের শিখা বা ফাঁক দিয়ে খুলির ভাঙা গরম টুকরো খামচে ধরল। হাড়ের টুকরোটা তখনও আগুনের মতো গরম। হাতে নেওয়ার সাথে সাথে ওর আঙ্গুল আর তালুর চামড়া পুড়ে গেল। তীব্র যন্ত্রণায় সে প্রায় চিৎকার করে উঠল, কিন্তু কোনো মতে নিজেকে সামনে নিল। সে দ্রুত পায়ে পিছিয়ে এলো, হাতে তখনও সে ভয়ঙ্কর গরম হাড়ের টুকরোটা ধরা। করিম বক্স সেখানে দাঁড়িয়েছিলেন। সেখানে ফিরে এসে রাশেদ প্রায় হাঁপাচ্ছিল। তার পুরো শরীরটা যেন ঘামে ভিজে গেছে। চোখ দুটো লাল, পোড়া হাতের যন্ত্রণা তখন অসহনীয় হয়ে উঠেছে। সে হাড়ের টুকরোটা করিম বক্সের পায়ের কাছে ফেলে দিল। করিম বক্স নিচু হয়ে হাড়ের টুকরোটা দেখলেন, তারপর রাশেদের দিকে তাকালেন। তার চোখে কোনো সহানুভূতির লেমস কিছু নেই, বরং একটা পৈশাচিক আনন্দ ঝিলিক দিয়ে উঠল। সাব্বাস, আমি জানতাম তুমি পারবে। তোমার সাহস আছে, জেদ আছে, এই পদের জন্য দুটো জিনিসই সবচেয়ে বেশি দরকার। তিনি তার ফতোয়ার পকেট থেকে ছোট্ট একটা কোটা বের করে রাশেদের দিকে এগিয়ে দিলেন। এটা লাগাও, হাতে লাগাও, জ্বালা কমে যাবে। রাশেদ কাঁপা কাঁপা হাতে কোটাটা রীতিমতো হাতে নিল। ভেতরের সবুজ রঙের একটা বলম জাতীয় পদার্থ। সে বলমটা হাতে লাগানোর সাথে সাথে এই শীতল অনুভূতি ওর জ্বালা যন্ত্রণা অনেকটা কমে এলো। চলো ফেরা যাক, তোমার প্রথম পরীক্ষা তুমি পাশ করেছো, এখন শুরু হবে আসল শিক্ষা। বাড়িতে ফেরার পথে রাশেদের আর কোনো ভয় করছিল না, বরং ওর ভেতরে এক ধরনের দাম্ভিকতা কাজ করছিল। ও পেরেছে, ও এমন একটা কাজ করতে পেরেছে যা কোনো সাধারণ মানুষের করার কথা চিন্তা করতে পারবে না। পুরো হাতের যন্ত্রণাটা তখন ওর হাতের কাছে কষ্টের মনে হচ্ছিল না, বরং মনে হচ্ছিল এটা একটা বীরত্বের চিহ্ন। ঘরে ফিরে করিম বক্স রাশেদকে তার নিজের ঘরে নিয়ে গেলেন। সেই ঘরটা বিচিত্র আর সব চিহ্নে আঁকা ছিল। তিনি একটা মাটির প্রদীপ জ্বালালেন। প্রদীপের আলোয় ঘরের ভেতরের পরিবেশটা আরো বেশি রহস্যময় হয়ে উঠল। রাশেদকে তার সামনে বসতে বলে শ্মশান থেকে আনা হাড়ের টুকরোগুলো হাতে নিলেন। তারপর বিড়বিড় করে কিছু মন্ত্র পড়া শুরু করলেন। তার কণ্ঠস্বরটা কেমন যেন বদলে গেল। স্বাভাবিক কর্কশ কণ্ঠস্বরটা যেন গভীর আসরে না কিছু ভয়ঙ্কর একটা স্বর বেরিয়ে আসতে লাগলো। মন্ত্র পড়ার সাথে সাথে বাতাসটা ভারী হয়ে এলো। রাশেদের মনে হলো ঘরের তাপমাত্রা যেন হঠাৎ করে অনেকটা কমে গেছে। তার গায়ে কাঁটা দিয়ে উঠলো। হঠাৎ করিম বক্স তার হাতের একটা ধারালো ছুরি দিয়ে নিচের বুড়ো আঙ্গুলটা সামান্য কেটে ফেললেন। কয়েক ফোঁটা রক্ত তিনি হাড়ের টুকরোটার উপরে ফেলে দিয়ে মন্ত্র পড়া শুরু করলেন। রাশেদ বিস্ময় আর ভয়ে পুরো ঘটনাটা দেখছিল। সে বুঝতে পারছিল একটা ভয়ঙ্কর জগতের দরজায় পা রেখে ফেলছে। সেখান থেকে আর হয়তো কোনোদিন সে পালাতে পারবে না। মন্ত্র পড়া শেষ হলে করিম বক্স চোখ খুললেন। তার চোখ দুটো তখন অস্বাভাবিক লাল। তিনি রাশেদের দিকে হাড়ের টুকরোগুলো এগিয়ে দিয়ে বললেন, এটা রাখো, এখান থেকে তোমার সাধনার প্রথম বস্তু। একে সবসময় নিজের কাছে রাখবে।
রোজ মধ্যরাতে আমি তোমাকে যা যা শেখাবো তাই হাড়ের উপরে প্রয়োগ করে করে অভ্যাস করবে, বুঝতে পেরেছো? মনে রাখবে এই বস্তু এখন তোমার সত্তার অংশ। এর মাধ্যমে তুমি অশরীরী জগতের সাথে সংযোগ স্থাপন করতে পারবে। রাশেদ কাঁপা কাঁপা হাতে হাড়ের টুকরোগুলো নিল। এখন আর ওটা গরম নেই, বরং কেমন যেন বরফের মতো ঠান্ডা। করিম বক্স উঠে দাঁড়িয়ে বললেন, আজ অনেক হয়েছে, এবার বিশ্রাম নাও। কাল থেকে তোমার আসল শিক্ষা শুরু হবে। তোমাকে শিখতে হবে কিভাবে মানুষের মন নিয়ন্ত্রণ করতে হয়, কিভাবে অদৃশ্য শত্রুকে বশ করে নিতে হয়, আর তারপর তুমি শিখবে মারণ, বশীকরণ আর স্তম্ভের মতো উচ্চতার বিদ্যা। বুঝতে পেরেছ? তিনি রাশেদের কাঁধে হাত রেখে বললেন, কিন্তু মনে রেখো, এই পথ একবার প্রবেশ করলে কিন্তু ফেরা যায় না। তুমি কি নিশ্চিত তুমি এই পথে থাকতে চাও? রাশেদের চোখে ক্ষমতার নেশা। সে দৃঢ়ভাবে মাথা নাড়ল আর বলল, আমি নিশ্চিত। করিম বক্সের মুখে আবারও সেই পৈশাচিক হাসিটা ফুটে উঠল। খুব ভালো, তাহলে কাল থেকে প্রস্তুত থেকো। তোমার জীবন আর আগের মতো থাকবে না রাশেদ। তুমি এমন জগতের অংশ হতে চলেছ যার অস্তিত্ব সাধারণ মানুষ কল্পনাই করতে পারে না। রাশেদ নিজের জন্য বরাদ্দ ঘরটায় ফিরে এলো। হাতে সেই খুলির অংশটুকু। পুরো হাতের যন্ত্রণা এখন আর নেই, কিন্তু ওর সারা শরীরে এক টুকরো কাঁপুনি হচ্ছে। উত্তেজনা নাকি ভয় সেটা বোঝা যাচ্ছিল না। সে মাদুরের উপরে শুয়ে পড়লো, কিন্তু ঘুম এলো না। মাঝে মাঝে হঠাৎ একটা অদ্ভুত অনুভূতি, যেন তার ঘুম ভেঙে গেল। তার মনে হলো ঘরের মধ্যে সে একা নয়, কেউ একজন তার দিকে তাকিয়ে আছে। সে ধর্মর করে উঠে বসলো। ঘরটা অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু স্পষ্ট অনুভব করতে পারছিল কারো উপস্থিতি। হঠাৎ ওর কানে একটা ফিসফিস শব্দ হলো। কেউ যেন ওর নাম ধরে ডাকছে, রাশেদ। কণ্ঠস্বরটা কলিং বক্সের নয়, আরো গম্ভীর, আরো শীতল, যেন বহুদূর থেকে ভেসে আসছে। রাশেদ সারা শরীর যেন ভয় কেঁপে উঠল। সে চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে স্বর বেরোল না। ঠিক তখনই ওর বুকের ঠিক মাঝখানে পাঁজর ভেদ করাটা তীক্ষ্ণ শীতল ব্যথা অনুভব করছিল, যেন কেউ তার বরফের ছুরি ওর বুকের ভেতরে ঢুকিয়ে দিয়েছে। ব্যথায় সে কুঁকড়ে গেল। ওর মনে হলো ওর নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। অন্ধকারের মধ্যে সে স্পষ্ট দেখলো দুটো লাল টকটকে চোখ ওর দিকে তাকিয়ে আছে। চোখ দুটো শূন্যে ভাসছে, কোনো শরীর নেই, কিচ্ছু নেই, শুধু দুটো জ্বলন্ত চোখ। রাশেদ বুঝতে পারলো খেলা এবার শুরু হয়ে গেছে। কিন্তু এ কেমন খেলা? করিম বক্স তো বলেছিল কাল থেকে শিক্ষা দেওয়া শুরু করবে। তাহলে আজ রাতে কেন ভয়ঙ্কর অভিজ্ঞতা? এইটা তো কোনো শিক্ষার অংশ নয় নাকি? সে এমন কোনো ফাঁদে পা দিয়েছে যেখান থেকে বেরোনোর কোনো উপায় নেই। সে কি কানোজাত শিখতে সে ভয়াবহ কিছু পরিণত হচ্ছে? এগুলো কিসের ইঙ্গিত? ভয় আর যন্ত্রণায় ছটফট করতে করতে রাশেদ অনুভব করলো সে জ্ঞান হারাচ্ছে। জ্ঞান হারানোর আগে ওর শেষ ভাবনাটা ছিল সে কি ক্ষমতার পথে এগোচ্ছে নাকি সোজাসুজি এগিয়ে চলেছে ভয়ঙ্কর এক মরণের দিকে। জ্ঞান যখন ফিরল তখন ভোরের ফ্যাকাশে আলো ঘরের ছোট্ট জানালা দিয়ে প্রবেশ করেছে। রাশেদের সারা শরীর প্রচন্ড ব্যথায় টনটন করছে, বিশেষ করে বুকের মাঝখানটাতে। সে ধরফর করে উঠে বসলো। রাতের সেই ভয়ঙ্কর দৃশ্যটা মনে পড়তেই তার সারা শরীর ঠান্ডা হয়ে গেল। ওটা কি স্বপ্ন ছিল নাকি বাস্তব? সে দ্রুত নিজের বুকে হাত দিয়ে দেখলো কোনো ক্ষতচিহ্ন নেই, কিন্তু ভেতরের সেই তীক্ষ্ণ শীতল ব্যথাটা এখনো সামান্য রয়ে গেছে। সে মেঝেতে তাকাতেই দেখলো মাথুরের পাশে সেই খুলির টুকরোটা পড়ে আছে। রাতের অন্ধকারে যা ঘটেছে তার একমাত্র বাস্তব সাক্ষী যেন ওই বস্তুটাই। আর বিভ্রান্তি নিয়ে সে ঘর থেকে বের হলো। কলিং বক্স উঠানে বসে দাঁত মাজছিল। রাশেদকে দেখে সে তার সেই পরিচিত বিচিত্র হাসিটা দিল। কে, কম ভালো হয়েছে? রাশেদ কাঁপা কাঁপা গলায় বলল, রাতে আমার ঘরে অদ্ভুত সব ঘটনা ঘটেছে। আমি দুটো লাল চোখ দেখেছি আর আমার বুকে প্রচন্ড ব্যথা হচ্ছিল। করিম বক্সের ভাবলেশ মুখ তার উদাস হয়ে বলল, ও কিছু না, এই পথে যখন নেমেছ তখন এমন কিছু তো হবেই। অশরীরী জগতের বাসিন্দা নতুন সঙ্গীকে পরখ করে দেখে আসছে, বুঝতে পেরেছ? তারা তোমার মনের জোর পরীক্ষা করছিল। ভয় পেলে চলবে না, ভয়কে পাত্তা না দিলেই ওরা আর বিরক্ত করবে না। করিম বক্সের সহজ ব্যাখ্যাটা রাশেদের কাছে ঠিক বিশ্বাসযোগ্য মনে হলো না। এই মুহূর্তে তাকে বিশ্বাস করা ছাড়া যে উপায় নেই। হয়তো এটাই সত্যি, হয়তো বা ক্ষমতার পথে হাঁটতে হলে এসব স্বাভাবিকভাবেই মেনে নিতে হবে, নিজেকে শক্ত করতে হবে। সামান্য ভয় পিছিয়ে এলে ভয়ঙ্কর বিপদ ঘটে যেতে পারে।
সেদিন থেকেই রাশেদ শিক্ষা নিল, আসল শিক্ষা। করিম বক্স তাকে বিভিন্ন মন্ত্র তন্ত্র সাধনার কৌশল শেখাতে লাগলো। দিনের বেলা চলতো বিভিন্ন পুঁথি পাঠ আর মন্ত্র মুখস্থ করার পাড়া, আর রাতের বেলা শুরু হতো তার প্রয়োগ। করিম বক্স তাকে শেখালো কিভাবে এক জায়গায় ঘন্টার পর ঘন্টা স্থির হয়ে বসে মনোসংযোগ করতে হয়। তার মনোসংযোগের কেন্দ্রবিন্দু ছিল শ্মশান থেকে আনা সেই খুলির টুকরোটা। প্রথম কয়েকদিন কিছুই হলো না, কিন্তু এই সপ্তাহ থেকে রাশেদ অদ্ভুত ভয়ঙ্কর জিনিসপত্র অনুভব করতে শুরু করলো। খুলিটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে তার মনে হতো ওটা যেন আর জড় বস্তু নয়, ওটার ভিতরে কেমন একটা শীতল শক্তি বেরিয়ে এসে তার শরীর মনকে অবশ করে দিচ্ছে। ঘরের কোণে সে প্রায় ছায়ার মতো কিছুটা নড়ে উঠতে দেখত। চোখ ফিরালে মিলিয়ে যেত সেটা। রাতের বেলায় সে ফিসফিসানির শব্দটা প্রায় শুনতে পেত, আর বুকের সেই ব্যথাটা এখন নিত্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছিল তার। রাশেদ করিম বক্স থেকে সব কথা জানালে সে বলতো, খুব ভালো, তোমার মন ধীরে ধীরে খুলছে। তুমি এখন সেই জগতের সাথে সংযোগ স্থাপন করতে পারছো যা সাধারণ মানুষের চোখের আড়ালে থাকে। চালিয়ে যাও, খুব তাড়াতাড়ি তুমি প্রথম শক্তির স্বাদ পাবে। গুরুর কথায় উৎসাহিত হয়ে রাশেদ দ্বিগুণ উদ্যমে সাধনায় মন দিল। খাওয়া দাওয়া ঘুম সবকিছুই তার কাছে গৌণ মনে হলো। তার একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ালো ক্ষমতা অর্জন। এই কয়েকদিনে তার চেহারাও ভয়ঙ্কর পরিবর্তন হয়ে এসেছে। চোখের গর্তটা রীতিমতো ঢুকে গেছে, গলা ভেঙে গেছে, আর সব সময় ঘোর লাগা উদাস দৃষ্টি। গ্রামের রাস্তায় বেরোলে ছোট্ট বাচ্চারা তাকে দেখে বেশ ভয় পেয়ে দৌড়ে পালাতো। প্রায় মাসখানেক পর এক অমাবস্যার রাতে করিম বক্স তাকে ডাকলো, শোনো, আজ তোমার দ্বিতীয় পরীক্ষা। তার হাতে ছিল একটা মাটির ছোট্ট পুতুল, এক কচা চুল। গ্রামের মোড়ল আমার কাছে বাধা দেওয়ার চেষ্টা করছিল, আজ রাতে তাকে সামান্য শিক্ষা দিতে হবে। করিম বক্স রাশেদকে একটা ভয়ঙ্কর প্রক্রিয়া শেখালো। সেই মাটির পুতুলটা মোড়লের প্রতিরূপ হিসেবে কল্পনা করে। তার চুলগুলো পুতুলের পাতায় লাগিয়ে সেই খুলির টুকরোটার সামনে রেখে এক বিশেষ মন্ত্র উচ্চারণ করতে হবে। মন্ত্র শেষ হলে একটা সুচ দিয়ে পুতুলের গায়ে খোঁচা দিতে হবে। রাশেদের ভেতর থেকে বিবেকের শেষ অংশটুকু বাধা দেওয়ার চেষ্টা করলো। একজন নিরপরাধ মানুষের ক্ষতি করাটা কি ঠিক হবে? কিন্তু ক্ষমতার দিশা আর গুরু নির্দেশ তার বিবেককে ছাপিয়ে গেল। সে নিজেকে বোঝালো এটা তার সাধনারই একটা অংশ। বড় শক্তিধর হতে গেলে এমন সব ছোটখাটো বিষয়কে পাত্তা দিতে চলে না। সে কাঁপা কাঁপা হাতে পুরো প্রক্রিয়াটা সম্পন্ন করলো। যখন সে সুচটা নিয়ে পুতুলের পায়ে বিঁধে দিল, তখন তার মনে হলো পুতুলটা যেন যন্ত্রণায় ছটফট করছে, সামান্য নড়ে উঠল। আর ঠিক সেই মুহূর্তে তার বুকের ভেতরটা ব্যথা যেন তীব্রভাবে ফিরে এলো। সে প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থায় পৌঁছে গিয়েছিল। পরদিন সকালে সে খবর পেল গ্রামের মোড়ল গত রাতে নিজের উঠোনে হোঁচট খেয়ে পড়ে গিয়ে পা ভেঙেছে। এমন ভাবে ভেঙেছে যে আর কোনো দিন ঠিকঠাক মতো চলতে পারবে না। খবরটা শুনে রাশেদের ভয় করার বদলে এক ধরনের পৈশাচিক আনন্দ হলো। সে পেরেছে, তার ক্ষমতা কাজ করেছে, সে একজন মানুষের ভাগ্য নিয়ন্ত্রণ করতে পেরেছে। এই অনুভূতি এতটাই তীব্র ছিল যে তার নিজের শারীরিক কষ্ট, মানসিক যন্ত্রণা সবকিছু সে ভুলে গেল। সে বুঝতে পারছিল না মোড়লের পা ভাঙার এই ঘটনার মাধ্যমে সে আসলে নিজের সর্বনাশের প্রথম সফল পদক্ষেপটা ফেলল। এদিকে ঢাকায় সাজ্জাদের অবস্থা খুব খারাপ। রাশেদের ফোনটা মাসখানেক ধরে বন্ধ। কোনোভাবে তার সাথে যোগাযোগ করতে না পেরে সাজ্জাদ দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ল। সে রাশেদের রেখে যাওয়া চিরকুট আর তাদের শেষ কথাবার্তাগুলো আন্ধারমণিক নামক গ্রামের মনে পড়ল। অনেক খুঁজে পেতে বিভিন্ন মানুষের কাছে জিজ্ঞেস করলো, সেই গ্রামটার অবস্থান সম্পর্কে জানতে পারলো। আর কোনো উপায় না দেখে সে নিজেই একদিন রওনা দিয়ে দিল তার বন্ধুর খোঁজে। সাজ্জাদ যখন আন্ধারমণি গ্রামে গিয়ে পৌঁছালো তখন বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যা। গ্রামের পরিবেশটা তার কাছে শুরু হলো কেমন যেন অশুভ লাগছিল। করিম বক্সের মনে হতে লাগলো সবাই তাকে এড়িয়ে যেতে লাগলো। অনেক চেষ্টার পর একজন বয়স্ক লোক তাকে দূর থেকে বাড়িটা দেখিয়ে দিল। করিম বক্সের বাড়ির সামনে এসে সাজ্জাদের গা ছমছম করে উঠল। এই পরিত্যক্ত ভূতরে বাড়িতে তার বন্ধু কিভাবে আছে এটা ভেবে তার ভয় করছিল। সে দরজায় কড়া নাড়তেই ভেতর থেকে রাশেদ বেরিয়ে এলো। কিন্তু এই কোন রাশেদ? সাজ্জাদ নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। তার সামনে দাঁড়িয়ে আছে সে যেন রাশেদের কঙ্কাল সার প্রতিচ্ছবি। চুল উস্কো খুস্কো, চোখ দুটো যেন কোঠরের অন্ধকারে জ্বলছে, আর সারা শরীর কেমন যেন অস্বাভাবিক ফ্যাকাশে ভাব।
রাশেদ, এই অবস্থা তোর? হ্যাঁ। সাজ্জাদের গলায় আর্তনাদ ছড়ে পড়ল। রাশেদ তার বন্ধুকে দেখে খুশি হওয়ার বদলে বিরক্ত হলো। তার চোখে মুখে ফুটে উঠল তীব্র অবিশ্বাস আর সন্দেহ। তুই এইখানে কেন এসেছিস? কেন এসেছি মানে? তোর কোনো খোঁজ নেই, ফোনটা বন্ধ। আমি আমি চিন্তা করতে করতে মরে যাচ্ছিলাম রে, আর তুই জিজ্ঞেস করছিস কেন এসেছি? সাজ্জাদ ঘরের ভেতরে ঢোকার চেষ্টা করলো। রাশেদ পথ আটকে দাঁড়ালো। এখানে তোর কোনো কাজ নেই, তুই চলে যা। চলে যা? চলে যাবো? তোর অবস্থা দেখে আমি চলে যাব? তুই কি করছিস নিজের সাথে? আয়না নিজের চেহারা দেখেছিস? আমি যা করছি ঠিক করছি। রাশেদের কণ্ঠস্বর অস্বাভাবিক রকম শীতল আর কর্কশ শোনালো। তুই আমার শক্তিকে ভয় পাচ্ছিস, তুই জেলাস, কারণ আমি এমন কিছু অর্জন করতে চলেছি যা তোদের মতো সাধারণ মানুষের কল্পনার বাইরে, বুঝতে পেরেছিস? শক্তি? তুই এটাকে শক্তি বলছিস? এটা তোর ভেতরের ইচ্ছাটাকে নষ্ট করে দিচ্ছে রে রাশেদ। চল আমার সাথে, এখনই ফিরে যেতে হবে এই জগৎ থেকে। সাজ্জাদ রাশেদের হাত ধরতে গেল। খবরদার, খবরদার, আমার কাছ থেকে দূরে থাক। তুই আমার সাধনায় বাধা দিতে এসেছিস, তুই অশত্রু হয়ে আছিস। এই প্রথম সাজ্জাদ রাশেদের চোখের দিকে তাকে তীব্র ভয় পেল। ওই চোখ বন্ধুত্বের লেশ মাত্র নেই, আছে শুধু শীতল হিংস্রতা আর এক অস্বাভাবিক অমানবিক ভয়াবহতা। সাজ্জাদ বুঝতে পারলো তার বন্ধু আর আগের মতো নেই। কোন এক ভয়ঙ্কর শক্তি তাকে পুরোপুরি গ্রাস করে ফেলেছে। হঠাৎ ঘরের ভেতরে করিম বক্স কণ্ঠস্বর যেন ভেসে এলো। কে এসেছে রাশেদ? তোমার সাধনায় বিঘ্ন ঘটাতে কে এসেছে? করিম বক্স বেরিয়ে এলো। সাজ্জাদকে দেখে তার চোখে মুখে একটা ক্রূর হাসি যেন ফুটে উঠলো। ও শহরের বন্ধু এসেছে বলছি? হ্যাঁ, নিয়ে যাও তোমার বন্ধুকে, ওর দ্বারা আর হবে না। ওর বোন এমনি মায়ার বাদল কাটাতে পারেনি। সাজ্জাদের মনে হলো এই লোকটা সব কিছুর জন্য তাই। সে ক্ষিপ্ত হয়ে বলল, আপনি আমার বন্ধুর এই অবস্থা করেছেন, আপনি একটা শয়তান। করিম বক্স অট্ট হাসিতে ফেটে উঠল। আমি কিচ্ছু করিনি, ও নিজ থেকে পথ বেছে নিয়েছে, ক্ষমতার লোভ ওকে এখানে টেনে এনেছে, আর এখন ফেরার আর কোনো পথ নেই। রাশেদ তখন সাজ্জাদকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। চলে যা সাজ্জাদ, আমার সামনে থেকে চলে যা, আর কোনোদিন আসবি না এখানে, যা চলে যা। সাজ্জাদ বুঝতে পারলো এখানে আর এক জোর করে কিছুই করা যাবে না। রাশেদ স্বেচ্ছায় এই ধ্বংসের পথে হাঁটছে। তার মনটা ভেঙে গেল। অশ্রুসিক্ত চোখে বন্ধুর দিকে শেষবারের মতো তাকিয়ে সেখান থেকে ফিরে আসতে বাধ্য হলো। কিন্তু সে প্রতিজ্ঞা করলো রাশেদকে এইভাবে ছেড়ে যাবে না। সে সাহায্য নিয়ে আসবে, যেভাবে হোক বন্ধুকে নরক থেকে উদ্ধার করবে। সাজ্জাদ চলে যাওয়ার পর করিম বক্স রাশেদের দিকে ফিরল। তোমার মন এখনো দুর্বল, বাইরের জগতের প্রতি টান এখনো রয়ে গেছে। এই দুর্বলতা নিয়ে তুমি চূড়ান্ত জ্ঞান লাভ করতে পারবে না রাশেদ। আমি দুর্বল নই, আপনি আদেশ দিন, আমি করব। আমি তো বললাম। করিম বক্সের চোখে এক ভয়ঙ্কর পরিকল্পনা দানা পাচ্ছিল। সে বুঝতে পারছিল সময় হয়ে এসেছে। রাশেদের শরীর আর মন এখন চূড়ান্ত ত্যাগের জন্য প্রস্তুত। বেশ, করিম বক্স বলল, আজ রাতে তোমার সাধনার শেষ ধাপ। আজ তুমি শিখবে মরণবান। তাদের সবচেয়ে ভয়ঙ্কর প্রয়োগ। এই বিদ্যা আয়ত্ত করতে পারলে তুমি এক ভয়াবহ মানুষের প্রাণ, তুমি এক লোহময় যে কোনো মানুষের প্রাণ কেড়ে নিতে পারবে। মরণবান, এই কথাটা শুনে রাশেদের চোখ মুখের লোভ আর উত্তেজনা যেন একসাথে ফুটে উঠল। এটাই তো সে চেয়েছিল, চূড়ান্ত ক্ষমতা। এর জন্য আমাকে কি করতে হবে বলুন তো? প্রস্তুতি খুব কঠিন। আজ মধ্যরাতে আমরা এক বিশেষ পুজো বসবো, বুঝতে পেরেছ? পুজোর মাধ্যমে তোমার শরীরের সমস্ত শক্তিকে একত্রিত করে বান তৈরি করা হবে। কিন্তু মনে রাখবে, এই প্রক্রিয়া চলাকালীন কোনোভাবে বনসংযোগ হারালে চলবে না। সামান্য ভুল হলে কিন্তু বান উল্টে তোমার উপরে এসে পড়বে এবং তোমার মৃত্যু নিশ্চিত হয়ে যাবে। রাশেদ মাথা নেড়ে সম্মতি জানালো। সে যেন সবকিছুর জন্য প্রস্তুত ছিল। রাত গভীর হলো। করিম বক্স তার পুজোর ঘরের সব আয়োজন সম্পন্ন করে ঘরের মাঝখানে একটা বৃত্ত আঁকলো এবং বৃত্তের চারপাশে রাখা হয়েছে বেশ কয়েক নরমণ্ডু, ধূপ, ধুনো আর নানা রকম অদ্ভুত জিনিসের গন্ধে বাতাসটা যেন ভারী হয়ে এসেছে। করিম বক্স রাশেদকে বৃত্তের ঠিক মাঝখানে বসতে বলল। তার সামনে রাখা হলো সে প্রথম দিনের খুরের টুকরোটা। চোখ বন্ধ করো, করিম বক্স নির্দেশ দিল। এখন আমি মন্ত্র পড়া শুরু করব। তুমি শুধু তোমার সমস্ত চেতনাকে ওই খুরের টুকরোর মধ্যে নিবদ্ধ করবে। তোমার মনে হবে তোমার শরীরের সবকিছু যেন খুলির মধ্যে শোষিত হয়ে যাচ্ছে। ভয় পাবে না।
এটাই শক্তিকে একত্রিত করার একমাত্র উপায়। রাশেদ চোখ বন্ধ করলো। করিম বক্স ভয়ঙ্কর গম্ভীর সুরেরা কণ্ঠে মন্ত্র পড়া শুরু করলো। মন্ত্রের প্রতিটি শব্দ যেন জীবন্ত প্রাণীর হয়ে ঘরের ভেতরে ঘুরে বেড়াচ্ছিল। রাশেদের মনে হলো ঘরের তাপমাত্রা দ্রুত কমতে লাগলো, তার শরীর ঠান্ডা বাতাস বইতে লাগলো। সে তার সমস্ত মনোযোগ খড়িটার উপরে নিবদ্ধ করলো। সাথে সাথে সে অনুভব করলো তার শরীর থেকে প্রাণী শক্তি যেন শুষে নিচ্ছে। তার বুকের ভেতরটা সে শীতল বাতাসটা, সে ব্যথাটা এখন 1000 গুণ বেড়ে গেছে। মনে হচ্ছে 1000টা বরফের ছুরি একসাথে ওর হৃৎপিণ্ডটাকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। একটা পর্যায়ে যন্ত্রণাটা এতটাই অসহনীয় হয়ে উঠলো যে রাশেদ প্রায় চিৎকার করে উঠতে চাইলো। যখন সে চোখ খুলে ফিরল, সে খুলে দৃশ্যটা দেখলো। সেটা দেখার জন্য সে প্রস্তুত ছিল না। সে দেখলো করিম বক্সের চতুর দগদগে লাল আগুন মতো জ্বলছে। তার শীর্ণ শরীরটা থেকে কেমন যেন ধোঁয়া বেরিয়ে আসছে, আর তার মন্ত্র উচ্চারণ করছে। তার অর্থ বুঝতে পেরে রাশেদের শরীরের রক্ত হিম হয়ে গেল। করিম বক্স মরণবান তৈরির মন্ত্র পড়ছিল না, সে পড়ছিল প্রাণ প্রতিষ্ঠার মন্ত্র। সে কোনো বান তৈরি করছিল না। রাশেদের শরীর থেকে সমস্ত প্রাণ শক্তি শোষণ করে নিয়ে নিজের সঞ্চিত শরীরের প্রতিষ্ঠা করছিল। রাশেদ এতক্ষণে পুরো ব্যাপারটা বুঝলো। তার কয়েক মাসের সাধনা, তার এই কষ্ট, এই ত্যাগ সবই ছিল ভয়ঙ্কর এক ষড়যন্ত্র। করিম বক্স আসলে গুরু ছিল না, সে ছিল নরপিশাচ। সে চেয়েছিল, সে শিষ্য তৈরি করে না, সে নিজের জীবন দীর্ঘায়িত করার জন্য আরেকজনের প্রাণ বলি দেয় শয়তানের কাছে। শ্মশান থেকে আনা খুনির টুকরো কোনো সাধনার বস্তু ছিল না, ওটা ছিল রাশেদের প্রাণের সাথে তার সংযোগ স্থাপনের একটা মাধ্যম, একটা শিকল। রাতের বেলায় সে ভয়ঙ্কর অনুভূতি, বুকের ব্যথা সবই ছিল শক্তি শোষণের প্রক্রিয়া। আপনি একটা প্রতারক, আপনি একটা প্রতারক! রাশেদ যন্ত্রণায় কুকরাতে কুকরাতে চিৎকার করে উঠল। করিম বক্স পৈশাচিক উল্লাসে হেসে উঠল। বোকাই বটে, ক্ষমতা কি আসলে সহজে পাওয়া যায়? ক্ষমতার জন্য মূল্য দিতে হয় রাশেদ। তবে তোমার প্রাণ দিয়ে আমাকে আমার ক্ষমতাকে আরো শক্তিশালী করেছো। এটাই তোমার নিয়তি, এটাই মরণবান, তোমার নিজের উপরেই মরণবান। রাশেদ উঠে পালানোর চেষ্টা করলো, কিন্তু তার শরীরের কোনো শক্তি যেন অবশিষ্ট নেই। অদৃশ্য এক শিকড়ে সে যেন বৃত্তের মাঝখানে বাধা পড়ে গেল। সে দেখলো তার চোখের সামনে তার চামড়া যেন কুচকে যাচ্ছে, চুলগুলো যেন ধূসর হয়ে ঝরে পড়ছে, টকবকে যৌবন যেন উবে গিয়ে জরাশীর্ণ বার্ধক্যে কাকে গ্রাস করছে। চোখের সামনে তার ফেলে আসা জীবনটাকে দেখতে পেল। বাবা মায়ের মুখ, সাজ্জাদের উদ্বিগ্ন চেহারা, তার ছেড়ে আসা সাধারণ কিন্তু নিশ্চিন্ত জীবন। ক্ষমতার মোহ সে কি ভয়ঙ্কর ভুলের চড়াবাড়িতেই না পা দিয়েছে। আর সে জীবনের শেষ মুহূর্তে এসে পৌঁছে বুঝতে পারল তার গলাতে আর কোনো স্বর বের হচ্ছিল না। একটা তীব্র আর্তনাদ তার বুকের ভেতরে উঠে এসে বোধ করে বিলিয়ে গেল। তার চোখ ঝাপসা হয়ে এলো। শেষবারের মতো দেখলো করিম বক্সের কঙ্কালসার শরীরটা ধীরে ধীরে সতেজ হয়ে উঠেছে। তার চোখ রীতিমতো উঠেছে নতুন জীবনের পৈশাচিক বিভৎস দ্যুতি। তার প্রাণহীন জরাশীর্ণ দেহটা একটা মাংসের দনার মতো বৃত্তের মাঝখানে লুটিয়ে পড়ল। প্রায় সপ্তাহখানেক পর সাজ্জাদ পুলিশ আর স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তিকে নিয়ে অন্ধর মানিক গ্রামে এসে পৌঁছালো। কিন্তু করিম বক্সের বাড়ির দরজা তালাবদ্ধ। অনেক ডাকাডাকি করেও কোনো সারা শব্দ পাওয়া গেল না। অবশেষে দরজা ভেঙে ভেতরে ঢোকা হলো। ঘরগুলো ফাঁকা, আসবাবপত্র বা পূজার কোনো সামগ্রী কিছুই চিহ্ন ছিল না। করিম বক্স যেন বাতাসের সাথে মিলে গেছিল। শুধু রাশেদের জন্য বরাদ্দ ছোট্ট ঘরটার একটা কোণে তার কাছে ফেলে যাওয়া ব্যাগটা পড়েছিল। রাশেদেরও কোনো চিহ্ন পাওয়া গেল না। গ্রামের লোকেরা ভয়ে মুখ খুলো না। তার শুধু বলল, কয়েকদিন ধরে বাড়িটা থেকে কোনো সারা শব্দ পাওয়া যায়নি। করিম বক্স তার সাথে ছেলেটাকে কেউ গ্রামে বাইরেও যেতে দেখেনি। রাশেদ আনুষ্ঠানিকভাবে একজন নিখোঁজ ব্যক্তি হিসেবে পুলিশের খাতায় নথিভুক্ত হলো। এরপর বহু বছর কেটে গেছে। সাজ্জাদ এখন সংসারী মানুষ, কিন্তু আজও অমাবস্যার রাতে তার ঘুম ভেঙে যায়। বন্ধুর জন্য একটা চাপা কষ্ট
আর ভয় তার ভেতরটা যেন কুকড়ে কুকড়ে খায়। সে জানে তার বন্ধু হারিয়ে যায়নি, ক্ষমতার বহ সে স্বেচ্ছায় এমন এক পিশাচের হাতে নিজেকে সঁপে দিয়েছিল যে তার শরীর, মন, আত্মা সব কিছু যেন শুষে নিয়ে শুধু একটা শূন্য খোলস রেখে গেছে। রাশেদ কালো জাদু শিখতে গিয়ে নিজের কালো জাদুর সবচেয়ে ভয়ঙ্কর মর্মান্তিক শিকারে পরিণত হয়েছে। তার পরিণতি ক্ষমতার পেছনে ছোটা সমস্ত উচ্চভিলাষী মানুষের জন্য এক নীরব, শীতল, সতর্ক বার্তা হয়ে রইল। যে পথের আকর্ষণ যত বেশি, সেই পথের অন্ধকার ততটাই গভীর, ততটাই সম্রাজ্ঞী। সো প্রাণপ্রিয় জেফরি ভাই, এটাই ছিল আজকের ঘটনা। যদি ঘটনাটি পছন্দ হয় তাহলে পড়ে শোনাবেন ভাই। এমন অনেক ঘটনা আমার কাছে আছে, আমি লিখে রাখি, নিজেই লিখি, নিজেই পড়ি আর নিজে আনন্দ নিই। আমার ইচ্ছা আপনার মাধ্যমে এই পুরো পৃথিবীবাসীর কাছে, এতগুলো মানুষের কাছে ঘটনাগুলো পৌঁছে দেয়া। ভাই প্লিজ শেয়ার করে দিবেন ভৌতিক দুনিয়ার মানুষের কাছে। আসসালামু আলাইকুম, আমি আরিফ আজাদ বলছি। Oh my God. Oh my God. What a story, man. That is goosebump. That is literally goosebump story ছিল। Wow. বলতে হবে ভাই, এটা কি স্টোরি ছিল রে ভাই। চোখের সামনে যেন পুরো ঘটনাটা ফুটতে দেখলাম, এত ডিটেলড। ও শিট, দিস ইজ জাস্ট ওয়ান্ডারফুল স্টোরি ছিল। এক কথায় ওয়ান্ডারফুল স্টোরি ছিল, মাশাআল্লাহ। অ্যান্ড চোখের সামনে, সত্যি আমি সত্যি বলছি, আই বিলিভ আপনারা ফিল করতে পেরেছেন, মনে হচ্ছিল চোখের সামনে ঘটনাটা করছে। এতটা ডিটেলড স্টোরি ছিল, অসম্ভব রকম সুন্দর ছিল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাই। আর এইভাবেই চাই যে সবসময় দারুণ দারুণ ঘটনা আমাদেরকে উপহার দেবেন। থ্যাংক ইউ ভ্যারি মাচ, থ্যাংক ইউ ভ্যারি মাচ। আশা রাখি অনেক আনন্দ সবাই পাবে এই ঘটনাটা পড়ার পরে। সত্যি দিস ইজ অ্যামেজিং, অ্যামেজিং, সত্যি। থ্যাংক ইউ ভ্যারি মাচ। সো আমি এখন যেটা করতে চাই সেটা হচ্ছে, আর দেরি করবো না, আমি এখন সরাসরি দেরি না করে চলে যেতে চাই আজকের মতো। আর ইনশাল্লাহ এটা আরও বেশি ইন্টারেস্টিং যে ঘটনার এত ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা আমরা কিন্তু অবশ্যই করছি অ্যান্ড আপনাদেরকে শোনাচ্ছি। সো আমি বলবো যে প্লিজ ভাই, আপনারা যারা যারা আছেন তারা কিন্তু অবশ্যই মানে ঘটনা শোনার পরে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সবসময় আপনাদেরকে ইন্সপায়ার করি যে ঘটনা শেয়ার করার পর শেয়ার মানে আপনারা কমেন্ট করবেন, আপনাদের অনেক কমেন্ট দরকার। সো আজকে ভৌতিক দুনিয়া এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আপনাদের সাথে কথা হবে নেক্সট এপিসোডে, আগামীকালের এপিসোডে। আজকে 400তম এপিসোড করে ফেললাম, ইনশাল্লাহ কালকে 401তম এপিসোড থাকছে। ভেবেছিলাম 400তম এপিসোড অনেক লম্বা করবো, বাট আসলে সময় সাপেক্ষ ব্যাপার, অনেকগুলো স্টোরি ছিল যেগুলো আমি কভার করতে পারলাম না। ইনশাল্লাহ কালকে থেকে আরও দারুণ দারুণ সব স্টোরি আসবে। সো ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি, সবাইকে ভালো থাকুন এবং ভৌতিক দুনিয়ার সাথে থাকুন। টাটা।